প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে কবিতার পাঠটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব নাটক নিয়ে। বিশ্ব সাহিত্যে নাটক সর্ব অপেক্ষা প্রাচীন, অর্থাৎ সাহিত্যের যতগুলো শাখা আছে সমস্ত শাখার মধ্যে নাটকই প্রাচীনতম শাখা। তবে মনে রাখা দরকার, নাটক সেকালে পুস্তক আকারে মুদ্রিত হয়ে ঘরে ঘরে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। অর্থাৎ আধুনিক কালে নাটক যেভাবে মানুষ পড়ছে, ঘরে বসে পড়ছে, প্রাচীনকালে বা যখন এর লেখা শুরু হয় তখনকার যুগে নাটকগুলো মানুষ এইভাবে পড়তো না, তারা অভিনয় হতো, অর্থাৎ মঞ্চায়ন হতো। সেই মঞ্চে তারা নায়ক নায়িকার মাধ্যমে, কলাকৌশলীদের মাধ্যমে নাটকের অভিনয় উপভোগ করতেন। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় ও সক্ষম হয়। সংস্কৃত অলঙ্কারবৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল, যেমন শেক্সপিয়ারও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত আলংকারিকদের মতে কাব্য দুই ধরনের, অর্থাৎ দৃশ্য কাব্য ও শ্রাব্য কাব্য। দৃশ্য কাব্য অর্থাৎ আমরা যা দেখব, আর শ্রব্য কাব্য হচ্ছে আমরা শ্রবণ করবো, অর্থাৎ কানে শুনবো। যেহেতু নাটকের অভিনয় মানুষের দর্শন করানো সম্ভবপর না হলেও নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ নাটক মানুষকে দর্শন করাতে হবে, এটাই নাটকের মূল উদ্দেশ্য। নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত, অর্থাৎ একটি নাটক রচনা করতে গেলে 5টি জিনিস মাথায় রাখতে হয়, যে এই নাটকটির কাহিনী 5টি স্তরে বিন্যস্ত করতে হবে। এই নাটকটা কিভাবে রচিত হবে, তার 5টি স্তর থাকবে। প্রথম স্তর থাকবে প্রারম্ভ, দ্বিতীয় স্তর থাকবে প্রবাহ, তৃতীয় স্তর থাকবে উৎকর্ষ, তৃতীয় স্তর থাকবে গ্রন্থিমোচন, আর পঞ্চম স্তর থাকবে নাটকের শেষ ভাগ, অর্থাৎ উপসংহার। এইভাবে একটি নাটকের কাহিনী শেষ হবে। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি বা বিয়াগন্তুক নাটক, কমেডি বা মিলনান্ত নাটক, প্রহসন, এই 3টি বিভাগে বিভক্ত করা যায়। এদের মধ্যে ট্র্যাজেডিকেই সর্ব অপেক্ষা গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতরে 2টি অংশ ক্রিয়াশীল থাকে। একটা হচ্ছে প্লট, নাটকের আখ্যান ভাগ, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুরই সমন্বয়ে সুসংগতি। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকদের হৃদয়ে ভয় ও করুণার রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি নাটক। অর্থাৎ ট্র্যাজেডি নাটক কী হবে, দর্শকদের মনে একটি করুণ, ভীতি এবং রসের সৃষ্টি করবে, যেটা দেখে দর্শকদের মনে বেদনা সৃষ্টি হবে, তারা কষ্ট পাবে। আর এই যে সাহিত্যের যে রস উপলব্ধি, এটাই ট্র্যাজেডির মূল বিষয়। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এই যে মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপযোগ্য। অর্থাৎ কমেডিতে পাঠক হৃদয়ের কোনো কষ্ট হবে না, কোনো বেদনার রস সৃষ্টি করবে না, কোনো কষ্টের উদ্রেক করবে না। এটাই হচ্ছে যে কমেডি নাটকের মূল উপজীব্য বা বিষয়। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তবতার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানব সুলভ ত্রুটি, বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কমেডি সম্পর্কে জানতে পারলাম। এরপর দেখি আমাদের পাঠ্য বিষয়ে কী আলোচনা করা হয়েছে। শ্রীবিনাশের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে বিভক্ত করা হয়, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, অথবা ধরা যাক
কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন ইত্যাদি। এসব ব্যতিরেকেও হতে পারে গীতিকাব্যনাট্য, নৃত্যনাট্য, চরিতনাট্য, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক, একাঙ্কী নাটক ইত্যাদি। ট্র্যাজেডি ও কমেডি, মোটা দাগে এই দুইটি বিভাজন তো রয়েছেই। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। বাংলা আধুনিক নাটকের যে যাত্রা, সেটা মূলত শুরু হয়েছে মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই। তার আগে আধুনিক বাংলা নাটক এত সুন্দরভাবে আর কেউ লিখতে পারেন নাই। মাইকেলের লেখনীতেই সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়। তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে, অর্থাৎ সমাজের যে কাহিনী, সমাজের যে ঘটনা, সেই বিষয়গুলো নিয়ে দীনবন্ধু নাটক রচনা করেন। তার নীলদর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময় গিরিশচন্দ্র ঘোষ একই সঙ্গে নাট্যকার, অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক অর্থাৎ পুরাণের যে কাহিনী অবলম্বন করে নাটক রচনা করেছেন সেগুলো পৌরাণিক নাটক। ঐতিহাসিক নাটক অর্থাৎ ইতিহাসকে অবলম্বন করে, ইতিহাসের কাহিনীকে অবলম্বন করে যে নাটক রচিত হয়েছে সেটা ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক ইত্যাদি রচনা করেছেন। এরপর জি.এল. রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শক হৃদয়ে জয় করে নেয়। তার সমসাময়িকগণের মধ্যে ক্ষীরপ্রসাদ, বিদ্যা বিনোদ উল্লেখযোগ্য। আর তারপরে আবির্ভূত কবি রবীন্দ্রনাথের, তিনি বাংলা নাটকেরও মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকবরী, ডাকঘর প্রতিধ্বনি নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নাটকের ইতিহাস জানলাম, নাটকের বিষয়গুলো জানলাম। এবার আমরা ছোট্ট গল্প কি, আর ছোট্ট গল্প কোন বিষয়ে লেখা হয়, আর ছোট্ট গল্পের ধারণাটাই কি, আর বাংলা সাহিত্যে সার্থক ছোট গল্পের কে কে, আমরা এই বিষয়গুলো এখন জানার চেষ্টা করব। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন, সে কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনও প্রমাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। তিনি লিখেছিলেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিষাতি রাশি, প্রত্যাহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্র জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। অর্থাৎ ছোট গল্প এমনভাবে নাটকীয়ভাবে শুরু হবে যে কোন জায়গা থেকে শুরু হচ্ছে আর কোন জায়গা থেকে শেষ হচ্ছে এটা বুঝে ওঠা যাবে না, এবং মনে হচ্ছে যে শেষ হয়ে গেল, এবং শেষ হয়েও হবে না। অর্থাৎ এই নাটকের শুরুটাও যেমন ছোট গল্পের শুরুটাও যেমন নাটকীয়ভাবে এবং তার শেষটা হয় নাটকীয়ভাবে। পাঠক হৃদয়ে একটি আকাঙ্ক্ষা থেকে যায় এই বিষয়ে। শেষ হয়ে হইল না শেষ কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। এ কথার ভিতরেই বলে দেওয়া হলো যে ছোট্ট গল্প কখনোই কাহিনীর ভিতরে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটি ঘটে উপন্যাসের ক্ষেত্রে। অর্থাৎ উপন্যাসে একটি ঘটনার ধারাবাহিকভাবে আলোচনা করে, কিন্তু ছোট গল্পের ক্ষেত্রে সেটা ধারাবাহিকভাবে আলোচনা করা হয় না। বাংলা সাহিত্যে ছোট্ট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বৎসরের বেশি নয়। তার পূর্বে শুধু গল্প বলা হতো। বড় আকারে গল্প বলে উপন্যাসিকা, কথা চল ছিল, অর্থাৎ ছোট উপন্যাস। সাহিত্যে যত শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সেসবের মধ্যে ছোট্ট গল্পই হচ্ছে সবচেয়ে সর্বকনিষ্ঠ। অর্থাৎ ছোট গল্প একদম আধুনিক কালের সাহিত্য। ছোট্ট গল্পেও থাকে উপন্যাসের মতোই কোনো না কোনো কাহিনীর বর্ণনা, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়, কাহিনীর ভেতরে থেকেই বেয়ে নেওয়া হয় কোনো অংশ থেকে মাত্র। অর্থাৎ পুরাপুরি অংশ এখানে বর্ণনা করা হয় না, কোনো এক জায়গা থেকে শুরু করা হয়
এবং মাঝের কোনো এক জায়গা থেকে শেষ করে দেওয়া হয়। ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণে বলা যায়, যেমন উপন্যাস লিখিত হয়েছে, ছোট্ট গল্পেরও অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকেই। ছোট্ট গল্প বলতে কোনো ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো মনে করতেন ৮ ঘন্টা থেকে ২-১ ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায় এমন কাহিনী ছোট গল্প। অর্থাৎ তিনি ছোট গল্পটি কত সময়ের মধ্যে পড়ে শেষ করতে হবে তার একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। এর বড় হলে সেটি ছোট গল্পের পর্যায়ভুক্ত পড়বে না। ইংরেজ লেখক H.G. ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন ১০ থেকে ৫০ মিনিটের ভিতরে পড়ে শেষ করা যায়। অর্থাৎ ছোট গল্পটি বেশি বড় আকারের হবে না। বলাই বাহুল্য, উপন্যাস যেমন বিস্তৃতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট্ট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয় বটে। সাহিত্য গবেষক শিরীষচন্দ্র দাস যথার্থই বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণ বয়র আলোচনা থাকিতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করিয়া ফুটাইতে পারেন তখন ইহার সার্থকতা। যদি কেউ ছোট গল্প রচনা করতে চান তাহলে অবশ্যই ছোট গল্পের আকার, আকৃতি এবং ঘটনার শুরু এবং শেষ এই বিষয়গুলোর দিকে মনে রাখতে হবে। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত, কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমনভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হয়েছে ইহা তাহারই রূপায়ণ। আকারে ছোট বলিয়া এখানে বহু ঘটনা সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় সম্ভাব্যপর নহে। ছোট গল্পের আরম্ভ ও উপসংহার নাটকই হওয়া চাই। সত্য কথা বলতে কি, কোথায় আরম্ভ করিতে হইবে এবং কোথায় সমাপ্তির রেখা টানিতে হইবে এই শিল্প দৃষ্টির যাহার নাই তাহার পক্ষে ছোট গল্প লেখা বাঞ্ছনীয় বই কিছু নহে। বাংলা ভাষায় সার্থক ছোট্ট গল্পকারের অনন্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ। অনন্য দৃষ্টান্তই শুধু নয়, বাংলা ছোট্ট গল্পের যে বিশ্ব সাহিত্যের দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটা মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই সম্ভব হয়েছে। শুধু তাই নয়, বাংলা ছোট গল্পের জনকও রবীন্দ্রনাথ ঠাকুর। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট্ট গল্প বহু প্রকার হতে পারে। সাধারণত শ্রেণীবিভাগ হিসেবে এগুলোকে উল্লেখ করা যায়, অর্থাৎ প্রেম বিষয়ক, প্রেমের কাহিনী নিয়ে লেখা, সামাজিক কোনো ঘটনা নিয়ে লেখা, প্রকৃতি ও মানুষের সম্পর্ক, অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক আছে, প্রকৃতির সাথে মানব মনের যে সম্পর্ক আছে এ বিষয় নিয়ে ছোট গল্প রচিত হতে পারে। অতি প্রাকৃত কাহিনী, অর্থাৎ যা বাস্তব ঘটনা নয়, কাল্পনিক ঘটনা, অতি প্রাকৃত ঘটনা নিয়ে রচিত হতে পারে। হাস্য রসাত্মক বিষয় নিয়ে হতে পারে। উদ্ভট কল্পনাশ্রয়ী কাহিনী নিয়ে হতে পারে। সাংকেতিক বা প্রতীকধর্মী বিষয় নিয়ে রচিত হতে পারে। ঐতিহাসিক কোনো ঘটনা নিয়ে হতে পারে বা বিজ্ঞান ভিত্তিক কোনো ঘটনা নিয়েও ছোট গল্প রচিত হতে পারে। আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে বাংলা ভাষায় উপরোক্ত সবকটি শ্রেণীর গল্পই বাঙালি গল্প লেখক বৃন্দ লিখে গেছেন ও এখনও লিখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ছোট্ট গল্প সম্পর্কে জানলাম এবং সাথে সাথে নাটক সম্পর্কে জেনেছি। আশা করি তোমরা এই বিষয়গুলো যদি লাইন বাই লাইন ধরে ধরে পড়ো তাহলে তোমাদের কাছে আর কঠিন বলে কিছু থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে বাংলা উপন্যাস ও প্রবন্ধ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকো।